আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো ভূমি বিষয়ক আইনগুলো আমরা ধারাবাহিকভাবে তুলে ধরতেছিলাম। এর পূর্বে আমরা ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন, ভূমি উন্নয়ন কর আইন নিয়ে আলোচনা করেছি। আজকের আমরা আলোচনা করব যে ল্যান্ড রিফর্ম অর্ডিন্যান্সটাকে বাতিল করে সরকার 2023 সালে ভূমি সংস্কার আইন 2023 করেছে। তো ওই আইনটার মধ্যে কি আছে, চৌম্বকীয় অংশটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, 1984 সালে যে ল্যান্ড রিফর্ম অর্ডিন্যান্স ছিল, ওই আইনটা টোটালি ইংরেজিতে ছিল। আইনটাকে অনুবাদ করে জাস্ট কপি পেস্ট করা হয়েছে, জাস্ট দুইটা পরিবর্তনের সাথে। সেই দুইটা পরিবর্তন কি ভিডিওর শেষের দিকে আমরা বলে দিব, তাহলে যারা পূর্বের আইনটা পড়েছেন তাদের জন্য সহজ হবে। আপনারা দেখতেছেন সাতকাহন, সাথে আছি হোস্ট আজিমউদ্দিন। তো বন্ধুরা, আইনের মধ্যে সর্বপ্রথম সেটা হচ্ছে যে কৃষি জমি একজন মানুষ কতটুকু অর্জন করতে পারবে, ম্যাক্সিমাম সীমা কতটুকু, হায়ার লিমিট কতটুকু, সিলিং যাকে আমরা বলি। তাহলে একজন ব্যক্তি বা একটা পরিবার কৃষি জমি সর্বোচ্চ 60 স্ট্যান্ডার্ড বিঘা পর্যন্ত অর্জন করতে পারবে। এখানে 33% বিঘার কথা বলা হয়েছে, 50 শতকে কিন্তু না। তাহলে একজন ব্যক্তি বা একটা পরিবার বলতে এখানে ব্যক্তির স্ত্রী, ব্যক্তির ছেলে, ব্যক্তির মেয়ে, ব্যক্তির যদি বিবাহিত ছেলে থাকে, তার যদি অবিবাহিত মেয়ে থাকে, একই সাথে বসবাস করে, তারা সবাই অন্তর্ভুক্ত হবে। তবে কোনো ছেলে যদি পৃথকভাবে বসবাস করে, মেয়ের যদি বিয়ে হয়ে যায়, তাহলে ভিন্ন কথা। তাহলে কোনো ব্যক্তি বা পরিবার সর্বোচ্চ 60 বিঘা পর্যন্তই কৃষি সম্পত্তি অর্জন করতে পারবে। এখন অনেকেই যেটা বলবেন যে ভাই, তাহলে এর বেশি হইলে কি হবে? এই আইনে বলা নাই, আমাদের তখন রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনে 92 ধারায় বলা আছে। তো সেক্ষেত্রে তখন সেইটা সরকার সেটাকে খাস করে দিবে। তো যদিও বাংলাদেশে এখন পর্যন্ত আমার জানা মতো আমি জানি না যে সিলিং বহির্ভূত কোনো সম্পত্তি সরকার খাস করেছে, বাস্তব কোনো প্রমাণ আছে। যেহেতু এখন পর্যন্ত অনলাইনে তেমন কোনো সিস্টেম নাই, জানা যায় না, তো এই জন্য ব্যক্তি বিভিন্ন জায়গায় গিয়ে সম্পত্তি ক্রয় করে। 100, 150, 200 বিঘা পর্যন্ত কিন্তু ব্যক্তি আছে যাদের জমি আছে আমার জানা মতো। 2 নম্বর যেটা, এই আইন বলতেছে বেনামি সম্পত্তি ট্রানজাকশন নিষিদ্ধ। আগে তো আমরা বুঝবো বেনামি সম্পত্তিটা কি। পূর্বে যেটা ছিল, যেমন ধরেন যে আপনি টাকা পয়সা দিয়ে আরেকজন ব্যক্তির নামে সম্পত্তি ক্রয় করতে পারতেন এবং পরবর্তীতে সেটা দাবিও করতে পারতেন, নিতে পারতেন। এখনো যেমন ধরেন যে কোনো ফ্যামিলিতে যদি ছোট ভাই বোন থাকে, বড় ভাইরা টাকা পয়সা দেয়, তাদের নামেও সম্পত্তি হয়। পরবর্তীতে যখন ঝগড়াপাতি হয়, তখন বড় ভাইরা ওই সম্পত্তিটা আবার দাবি করে যে ওই টাকাটা তো আমি দিছি, তার কি জমি। তো আইন বলতেছে যে না, বেনামি ট্রানজাকশন নিষিদ্ধ। আইন বলতেছে যে দলিলে যার নাম থাকবে উনি সম্পত্তির মালিক। জমিটা ক্রয় করার সময় টাকা পয়সা কে দিল সেটা দেখার বিষয় না। যদি কেউ দিয়েও থাকে, দাবিও করে, আইন ধরে নেবে যে আপনি তার উপকারার্থে দিচ্ছেন। অতএব আর দলিলে যার নাম সম্পত্তির মালিক উনি হবেন তৃতীয় ব্যক্তি, সম্পত্তি কোনো আদালতে মামলা করলেও ফেরত পাবে না। এখন আসি, তারপরে হচ্ছে কৃষকের বাস্তবিটা মানে হচ্ছে হোম স্টেট 33% পর্যন্ত, মানে 1 বিঘা জমি স্ট্যান্ডার্ড। কৃষকের বাড়ি ঘর, তার যে সামান্য পুকুর আছে, এই যে সম্পত্তিটা নিলাম করা যাবে না। সরকার চাইলে কি করতে পারবে, টাকা পয়সা দিয়ে অধিগ্রহণ করতে পারবে, তবে নিলাম কোনো ব্যাংক, কোনো আদালত কেউ নিলাম করতে পারবে না। তো এই জন্য যারা ব্যাংকে চাকরি করেন, অবশ্যই মর্গেজ করার সময় কৃষকের 33% যে জমি আছে গ্রামের, সেটা বাদ দিয়ে তার পরবর্তী জিনিসটাই মর্গেজ হিসাবে কিন্তু নিবেন। এরপরে যদি আমরা দেখি সরকারি খাস জমি, তো যারা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আছেন অথবা যারা কৃষক আছেন, যাদের বাড়ি ঘর নাই, নিজস্ব জায়গা জমি নাই, ভূমিহীন আছেন, এদেরকে পূর্বে সর্বোচ্চ 5 কাঠা দেওয়া যাইতো 1984 সালের আইনে। এইটাকে জাস্ট পরিবর্তন করে 5%। এখন এটা কি করণিক ভুল না, এটা সত্যিই তারা চেঞ্জ করেছেন। একজন কৃষকের জন্য 5 শতক জায়গার মধ্যে বাড়ি করে থাকাটা আসলে খুবই দুরূহ। তো আশা করবো যে সরকার হয় স্বীকার করে নোক যে ওই আইনটা অনুবাদ করতে আমাদের করণিক ভুল হয়েছে, তাহলে সংসদে যাওয়া ছাড়াই 5 কাঠা করা যাবে। আর যদি না বলে যে আমরা 5% করেছি, তাহলে পরবর্তী সংসদ বসলে যাতে এটা 5 কাঠা করা হয়। কারণ গ্রামে 5 শতক জমি খুবই ক্ষুদ্র, এটা দিয়ে বাড়ি করে থাকা সম্ভব না একজন কৃষকের পক্ষে। এরপরে যদি আমরা দেখি যে বাংলাদেশে যত প্রকার জমি আছে, কৃষি জমি আছে, এগুলো কোনো প্রকার চুক্তি ছাড়া, নিজের জমি নিজে ছাড়া, অথবা জমিতে শ্রমিক হিসাবে ছাড়া, অথবা বর্গা চাষি ছাড়া কেউ আবাদ করবে না, যেটাকে আমরা ভাগ চাষ বা আদি বলি। তাহলে আপনার জমি আপনি চাষাবাদ করবেন,
শ্রমিক দিয়ে চাষাবাদ করাবেন, নিজে চাষাবাদ না করলে কাউকে বর্গা চুক্তি লিখিত আকারে দিবেন। 5 বছর মেয়াদী এই চুক্তি হইতে পারে। আর একজন ব্যক্তি এরকম 15 বিঘা পর্যন্ত সম্পত্তি বর্গা চাষ করতে পারে। বর্গা চাষের ক্ষেত্রে যে নিয়মটা আইনে বলা আছে সেটা হচ্ছে টোটাল সম্পত্তির 3 ভাগ হবে। সম্পত্তি থেকে যে আয়টা হবে 1 ভাগ আপনি পাবেন, 1 ভাগ যিনি চাষাবাদ করে, আরেক ভাগ হচ্ছে ফসল উৎপাদনের যে খরচ সেটার উপর ব্যয় হবে। বর্গা চাষির কিছু অধিকার থাকবে। বর্গা চাষি জমিটা যদি অন্য কোথাও বিক্রি করতে যান, বর্গা চাষিকে আগে জানাইতে হবে যে ভাই আমি বিক্রি করে দিব। সে যদি রাজি না হয় তখনই বিক্রি করতে পারবে না, এরকম কিছু সেখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। এবং বর্গা চাষি যদি মারা যায়, তার যদি উত্তরাধিকারী থাকে, তারা ওই সম্পত্তিটা ওই যে 5 বছর মেয়াদ পর্যন্ত তারা আবাদ করতে পারবে। আবার কিছু কিছু ক্ষেত্রে আপনি বর্গা চাষটা বাতিলও করতে পারবেন, এইরকমও কিছু দেওয়া আছে। তো আমাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ না। আমাদের জন্য যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যদি এই আইনের কোনো বিধান কেউ লঙ্ঘন করে, অর্থাৎ 60 বিঘার বেশি সম্পত্তি অর্জন করে, বেআইনি ট্রানজাকশন করে, এই সমস্ত কিছু যদি করে তাহলে 1 লাখ টাকা পর্যন্ত জরিমানা, এবং সাথে যেটা বলা হচ্ছে যে 1 মাসে জেল হইতে পারে অথবা উভয় হইতে পারে। তাহলে আমরা ভূমি রিলেটেড যে আইন, ভূমি উন্নয়ন করা আইন, ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন, আর আজকে দেখলাম আমরা ভূমি সংস্কার আইন। তাহলে ভূমি সংস্কার আইনের মোটামুটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে 60 বিঘা পর্যন্ত কৃষি জমি, বেনামি সম্পত্তি ট্রানজাকশন যেটা সেটা, আর বাস্তবিকটা 33% পর্যন্ত। আর সরকারি খাস জমিটা কি করতে পারবে, সরকার লিখিত আদেশের মাধ্যমে কাউকে 5% পর্যন্ত ঘর করার জন্য, বাড়ি করার জন্য দিতে পারবে। তবে ওই জমিটা বলতেছে যে তারা হস্তান্তর করতে পারবে না, এটা উত্তরাধিকারী সূত্রে হস্তান্তর হয়ে যাবে। তো আপনাদের অনেকেরই প্রশ্ন যেটা থাকে যে ভাই আমাদের সাতকাহন বইটা কবে পুনর্মুদ্রিত হচ্ছে, আমরা কবে পাবো, আর পাশাপাশি ইউটিউব লাইভের বিষয়টা। তো আমারই কিছুটা ব্যস্ত থাকার কারণে আসলে আমার বইটা আপডেট করতে সময় লেগেছে। তো আগামী মাসে ইনশাল্লাহ আপনারা পাবেন, অলরেডি প্রকাশকের সাথে কথা হয়ে গেছে। আর প্রতি বৃহস্পতিবার এবং শনিবার রাত 9টায় আপনারা লাইভে আমাকে পাবেন, সেখানে আপনাদের প্রশ্ন কোশ্চেনগুলো করতে পারবেন, অথবা হোয়াটসঅ্যাপে পূর্বেই জানিয়ে দিতে পারেন। আমরা আগের মতো আপনাকে লাইভে জয়েন করানোর চেষ্টা করব। আর পাশাপাশি যেটা হচ্ছে, যারা এই ইউটিউবে কমেন্ট করতে পারেন না, তারা আমাদের হোয়াটসঅ্যাপে অথবা যে ফেসবুক আইডিটা আছে, ফেসবুকে আজিমউদ্দিন লিখলে কিন্তু আপনি পেয়ে যাবেন। ওই আইডিতে আপনি মেসেজ করতে পারেন। আইডিটাতে আমার ইউটিউবে প্রায় 5 লক্ষের উপরে যে সাবস্ক্রাইবার, কিন্তু ফেসবুক আইডি আগেরটা আমার 2019 সালে নষ্ট হয়ে গেছিল, নতুন আইডিতে মাত্র 8000 সামথিং। তার মানে অনেকেই আছেন যারা এখনো ফেসবুকে আমাকে অনুসরণ করেন না, ফলো করেন না। তো আপনারা ইউটিউবের পাশাপাশি অবশ্যই ফেসবুকে অনুসরণ করবেন, সেখানে নানা প্রকার প্রশ্ন এবং কোশ্চেন ভিডিও আমরা আপলোড করি, বিভিন্ন ছবি ফটো আপলোড করি, সেখান থেকে উপকৃত হবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাতকাহনের সাথে থাকবেন, নিজেকে সবসময় আপ টু ডেট রাখবেন, তাহলে আইন সম্পর্কিত নানা প্রকার প্রতারণা থেকে আপনি বাঁচতে পারবেন।